নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন নিউজ নির্ভীক, আর প্রতিদিনের মতো আজ 6 ফেব্রুয়ারি মঙ্গলবার দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। আজ প্রথমেই আন্তর্জাতিক খবরে থাকছে ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদিকে চাপ দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও সাথে সাথে আন্তর্জাতিক, জাতীয় এবং আঞ্চলিক মিলিয়ে, অর্থাৎ প্রথমে বিশ্বের খবর, তারপর জাতীয় অর্থাৎ ভারতের অন্যান্য রাজ্যের খবর এবং সবশেষে আঞ্চলিক অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো মিয়ানমারের মর্টার সেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় দেশটার রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মিয়ানমার সীমান্তে রক্তাক্ত সহিংসতায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি বলেছে নতজানু সরকারের কারণেই জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে হামাসের তীব্র প্রতিবাদের মুখে ইসরায়েল, আহত সেনাদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কড়া কড়া বক্তব্যের আড়ালে ঘটছে কিন্তু অন্য কিছু। ইসরায়েলে বিদ্যুৎ এবং ইস্পাত রপ্তানি করছে তুরস্ক। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে শপথ নিতে দিলেন না জগদীপ ধনকড়। মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত অন্তত 6 জন, আহত কম করে 59 জন। যতুগৃহ বনাম মাজার মামলায় জমির মালিকানা হিন্দু পক্ষের হাতে তুলে দিল উত্তরপ্রদেশের একটা স্থানীয় আদালত। 100 দিনের কাজ, কেন্দ্রীয় ডিরেক্টরেটের স্বীকৃতিতে ফাঁস মোদী বাহিনীর মিথ্যাচার। সংবিধান বাঁচাও মঞ্চ সহ বিভিন্ন উদ্বাস্তু এবং সামাজিক গণসংগঠনের নেতৃবৃন্দ বলেছেন সিএএ এনআরসি নয়, নাগরিকত্বের নামে ভোটের সময় ধাপ্পাবাজি বিজেপি এবং তৃণমূলের। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। ইসরায়েলের সাথে সম্পর্ক প্রতিষ্ঠায় সৌদিকে চাপ দিচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সোমবার সৌদি আরবের কার্যত শাসক ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে সাক্ষাৎ করে নতুন করে বিষয়টা উত্থাপন করেছেন। মধ্যপ্রাচ্য সফরের প্রথম দিনেই তিনি সৌদি আরবে যান। 4 মাস ধরে চলা গাজায় ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে তিনি মধ্যপ্রাচ্যের 5টা দেশ সফর করবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে মোহাম্মদ বিন সালমানের সাথে 2 ঘন্টার বৈঠকে ব্লিংকেন আরও একীভূত অঞ্চল নির্মাণ নিয়ে আলোচনা করেছেন। এই পরিভাষাটা কোট আনকোট আরও একীভূত অঞ্চল নির্মাণ, এই পরিভাষাটা দিয়ে ইসরায়েল সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণের কথাই বোঝানো হয়ে থাকে। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে গাজায় মানবিক সমস্যার সুরাহা এবং সংঘাত যাতে আরও না ছড়িয়ে পড়ে তার উপরও বৈঠকের গুরুত্ব আরোপ করা হয়। সৌদি আরব জানিয়েছে তারা এখনই ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী, তবে তা নির্ভর করছে ভবিষ্যতে একটা ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সৃষ্টিতে ইসরায়েলের রাজি হওয়ার উপর। উল্লেখ্য, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই ধারণা প্রত্যাখ্যান করেছেন। মিয়ানমারের মর্টার সেলের আঘাতে দুজনের মৃত্যুর ঘটনায় দেশটার রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আসেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পরে 11টা 35 দিকে বের হয়ে যান তিনি। রাষ্ট্রদূতকে তলবের প্রসঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মিয়া মোহাম্মদ মাইনুল কবির বলেছেন, রাষ্ট্রদূতের সাথে বৈঠক হয়েছে, প্রতিবাদ জানানোর জন্য আমরা তাকে ডেকে এনেছিলাম। বাংলাদেশের দুজনের মৃত্যুর ঘটনা ছাড়াও সীমান্তে চলমান পরিস্থিতির কারণে বাংলাদেশের উদ্বেগের কথা রাষ্ট্রদূতকে জানানো হয়েছে বলেও তিনি জানিয়েছেন। মিয়ানমার সীমান্তে রক্তাক্ত সহিংসতায় বাংলাদেশ আক্রান্ত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়ে বিএনপি বলেছে নতজানু সরকারের কারণেই জাতীয় সার্বভৌমত্ব হুমকির মুখে। মঙ্গলবার দুপুরে দলটার সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত একটা বিবৃতিতে বলা হয়, গত 1 সপ্তাহের বেশি সময় ধরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম এবং তমরু সীমান্তে মিয়ানমারের অভ্যন্তরে সামরিক জান্তার সশস্ত্র বাহিনী এবং বিচ্ছিন্নতাবাদীদের তুমুল গোলাগুলি সংঘর্ষে ভয়ঙ্কর রূপ নিয়েছে। দুপক্ষে ছোড়া গোলাগুলি, মর্টার সেল, বিস্ফোরিত রকেট লঞ্চারের খোল এসে পড়ছে বাংলাদেশের ভেতরে। এতে প্রতিদিনই বাংলাদেশের ভেতরে হতাহত, ঘরবাড়ি দগ্ধ হচ্ছে। আতঙ্কিত হয়ে জীবনের নিরাপত্তার জন্য সীমান্ত এলাকা ছাড়ছেন স্থানীয়রা।
বন্ধ করে দেয়া হয়েছে স্কুল, শিক্ষা প্রতিষ্ঠান। গতকাল বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের জলপাইতলি গ্রামের একটা রান্নাঘরে মিয়ানমার থেকে ছোড়া মর্টার সেলের আঘাতে দুজন নিহত হয়েছেন। নিহত দুজনের মধ্যে একজন বাংলাদেশি নারী এবং অন্যজন রোহিঙ্গা পুরুষ। তুমুল লড়াইয়ের মধ্যে দেশটার সীমান্তরক্ষী বাহিনী, বর্ডার গার্ড, পুলিশ অর্থাৎ বিজিপির শতাধিক সদস্য পালিয়ে বাংলাদেশের ভিতরে আশ্রয় নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশে অনুপ্রবেশের অপেক্ষায় সীমান্তে ভিড় জমাচ্ছে শত শত নাগরিক। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জন্য অতি ঝুঁকিপূর্ণ এই অবস্থায় অনির্বাচিত আওয়ামী ডামি সরকারের অন্তঃসার শূন্য বক্তব্য এবং রাষ্ট্রীয়ভাবে তীব্র প্রতিবাদ জানানো ও কার্যকর রাজনৈতিক কার্যক্রমের মাধ্যমে দ্রুত পরিস্থিতি মোকাবিলার পরিবর্তে শুধু ধৈর্য এবং সংযম প্রদর্শনের অবস্থান গ্রহণ নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির জাতীয় স্থায়ী কমিটি। জনসমর্থনহীন সরকার সীমান্তে নিরাপত্তা এবং স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে ফেলে দিয়েছে। দেশের সীমান্ত এবং স্থানীয় মানুষের নিরাপত্তায় পদক্ষেপ না নিয়ে গতকাল বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন, মিয়ানমারের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সরকার। বাংলাদেশের সশস্ত্র বাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশকে অর্থাৎ বিজিবিকে ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। আহত সেনাদের উদ্ধারে হিমশিম খাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় স্থল অভিযানে গিয়ে হামাসের তীব্র প্রতিরোধের মুখে পড়েছে ইসরায়েলি বাহিনী। হামাসের পাল্টা হামলায় গাজায় আহত হয়েছে শত শত ইসরায়েলি সেনা। এইসব সেনাকে ফেরাতে 1500-রও বেশি অভিযান চালিয়েছে ইসরায়েল। গাজা থেকে আহতদের উদ্ধারে হিমশিম খাচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু সরকার। ইসরায়েলি সেনা ঘোষণা করেছে যে অপারেশনাল ট্রান্সপোর্ট ইউনিট 27 অক্টোবর থেকে গাজা উপত্যকা থেকে আহত সৈন্যদের সরিয়ে নিতে 1500টারও বেশি অভিযান চালিয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত একটা ভিডিওয় দেখা যাচ্ছে আহতদের সামরিক যান ব্যবহার করে স্ট্রিপ থেকে সরিয়ে নিচ্ছে ইহুদি বাহিনী। হেলিকপ্টার করে তাদের ইসরায়েলের অভ্যন্তরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। গাজায় স্থল অভিযান শুরুর পর থেকে 561 জন অফিসার এবং ইসরায়েলি সেনার মৃত্যু হয়েছে গাজায়। ইসরায়েলি সেনার ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত ইসরায়েলের 2851 জন অফিসার এবং সৈন্য আহত হয়েছেন। এর মধ্যে স্থল অভিযানের সময় আহত হয়েছেন 1296 জন। এদিকে ইসরায়েলের হামলায় অবরুদ্ধ গাজা ভূখণ্ডে 27238 জনেরও বেশি নিহত হয়েছেন। আহত হয়েছেন 66452 জন ফিলিস্তিনি। উল্লেখ্য যে প্রায় 4 মাস ধরে আকাশ, সাগর এবং স্থলপথে গাজায় হামলা জারি রেখেছে ইসরায়েল। এতে পুরো গাজা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার হাজার হাজার বাড়ি মাটির সঙ্গে মিশে গিয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের কড়া বক্তব্যের আড়ালে ঘটছে অন্য কিছু। ইসরায়েলে বিদ্যুৎ এবং ইস্পাত রপ্তানি করছে তুরস্ক। দখলদার ইসরায়েলের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান সরকারের ঘনিষ্ঠ সম্পর্কের বিরুদ্ধে তুরস্কের জনগণের ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত রয়েছে। ইসরায়েলের ব্যাপারে প্রেসিডেন্ট এরদোগান সরকারের দ্বৈত নীতির বিরুদ্ধে তুরস্কের জনগণের বিক্ষোভ এটাই প্রথম নয়। গত সপ্তাহেও তুর্কি তরুণদের একটা দল ইসরায়েলকে বিদ্যুৎ সরবরাহে নিয়োজিত প্রতিষ্ঠান জোরলো হোল্ডিং এর সামনে একটা প্রতিবাদ সমাবেশের আয়োজন করতে দেখা যায়। আর এই সপ্তাহে তুর্কি জনগণ ইসরায়েলে তুরস্কের ইস্পাত রপ্তানির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইস্পাত রপ্তানিকারক কোম্পানির সামনে প্রতিবাদ সমাবেশ করেছে। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিংকে শপথ নিতে দিলেন না জগদীপ ধনখড়। আবগারি দুর্নীতি মামলায় জেলবন্দি আপ সাংসদ কিন্তু জেলে বসেই রাজ্যসভার সাংসদের মনোনয়নপত্রে স্বাক্ষর করেছিলেন। এরপর আদালতের কাছ থেকে জামিন নিয়ে সোমবার রাজ্যসভায় নতুন করে শপথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, কিন্তু তাকে শপথ বাক্য পাঠ করতে দিলেন না রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ধনখড়ের মতে সঞ্জয়ের বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ রয়েছে, তার তদন্ত করছে রাজ্যসভার প্রিভিলেজ কমিটি। তারা যতদিন নিজেদের তদন্তের রিপোর্ট না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সঞ্জয় সিংকে শপথ বাক্য পাঠ করানো সম্ভব নয়। আপের 3 জন রাজ্যসভার সাংসদের মেয়াদ শেষ হয়েছিল, তার জন্য নতুন করে সঞ্জয় সিং, দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতি মালিওয়াল এবং চার্টার্ড অ্যাকাউন্টেন্ট নারায়ণ দাশগুপ্তকে মনোনয়ন দিয়েছিল আম আদমি পার্টি।
মধ্যপ্রদেশে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত 6, আহত কম করে 59 জন। মধ্যপ্রদেশে বাজির কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটনার জেরে ইতিমধ্যেই 6 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন কম করে 59 জন। তাদেরকে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণের জেরে বিশাল শব্দে রীতিমতো ভীত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। জানা গিয়েছে আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব ইতিমধ্যেই পরিস্থিতির খবর নিয়েছেন। একটা ভিডিওতে দেখা গিয়েছে বিস্ফোরণের পর গোটা এলাকা কালো ধোঁয়াতে ঢেকে গিয়েছে। বিস্ফোরণের ফলে স্থানীয় বাসিন্দারা ভয়ের চোটে চারিদিকে পালাতে শুরু করেন। ঘটনাস্থলে দমকলের বেশ কয়েকটা ইঞ্জিন গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নামানো হয় জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। কারখানার এক কর্মী জানান, বিস্ফোরণের সময় কারখানায় 150 জন শ্রমিক কাজ করছিলেন। আগুনের ভয়াবহতা থেকে কম বেশি সকলেই ঝলসে গিয়েছেন। যৌতুকগৃহ বনাম মাজার মামলায় জমির মালিকানা হিন্দু পক্ষের হাতে তুলে দিল যোগীরাজ্যের একটা আদালত। 5 ফেব্রুয়ারি এই মামলায় রায় ঘোষণা হয় বাগপতের জেলা ও দায়রা আদালতে। শুনানিতে বিচারক শিবম দ্বিবেদী 100 বিঘার উপর বিবাদীয় জমির মালিকানা হিন্দু পক্ষের হাতে তুলে দেন, অর্থাৎ 50 বছরের আইনি লড়াইয়ের অবসান। উত্তরপ্রদেশের বাগপত জেলার একটা জমিকে হিন্দুত্বের যৌতুকগৃহ হিসাবেই মান্যতা দিল আদালত। এই মামলায় হিন্দু পক্ষের দাবি ছিল জায়গাটা মহাভারতের সময়কার যৌতুকগৃহ। মুসলিম পক্ষের বক্তব্য ছিল সেখানে এক সুফি সাধকের সমাধিস্থল রয়েছে। অবশেষে 5 দশক পর বিতর্কিত জমির মালিকানা হিন্দুদের হাতেই তুলে দিল যোগী আদিত্যনাথের রাজ্যের স্থানীয় একটা আদালত। 100 দিনের কাজ, কেন্দ্রীয় ডিরেক্টরের স্বীকৃতিতে ফাঁস মোদী বাহিনীর মিথ্যাচার। 100 দিনের কাজ প্রকল্পে 2 বছর ধরে আটকে রাজ্যের প্রাপ্য টাকা খরচের হিসাব নিয়ে প্রশ্ন তুলেছে দেশের শীর্ষ অডিট সংস্থা ক্যাগ। স্বয়ং প্রধানমন্ত্রীও একটা বঞ্চনার জন্য ঢাল করেছেন ওই ক্যাগ রিপোর্টকে। এই ইস্যুতে ক্যাগের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চিঠি লিখেছেন নরেন্দ্র মোদীকেও, জানিয়েছেন তাঁর আমলে রাজ্য সরকারের বিরুদ্ধে নির্দিষ্ট সময় ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা না দেওয়ার যে অভিযোগ সেটা একেবারেই ভিত্তিহীন। এবার সেই দাবির সপক্ষে প্রমাণ মিলল খোদ কেন্দ্রের একাধিক অভ্যন্তরীণ চিঠি এবং নথিতে। সেখানে এই প্রকল্পের ডিরেক্টরই সাফ জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গ সরকার যাবতীয় ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছে, ফলে এই রাজ্যের জন্য অর্থ বরাদ্দের ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তার এই স্বীকৃতিতে ক্যাগ রিপোর্ট নিয়ে মোদী বাহিনীর মিথ্যাচার আবারও সামনে চলে এলো বলে মত প্রশাসনিক মহলের। সংবিধান বাঁচাও মঞ্চ সহ বিভিন্ন উদ্বাস্তু এবং সামাজিক গণসংগঠনের নেতৃবৃন্দ বলেছেন, সিএএ এনআরসি নয়, নাগরিকত্বের নামে ভোটের সময়ে ধাপ্পাবাজি বিজেপি এবং তৃণমূলের। একদিকে সর্বনাশা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে গরিব, দলিত, উদ্বাস্তু, সংখ্যালঘু মানুষকে বেনাগরিক করার চক্রান্ত হয়েছে, অন্যদিকে মানুষকে মিথ্যা কথা বলে ধাপ্পা দিয়ে ভোট হাসিলের চেষ্টা চলছে বিজেপি আরএসএস এর। আর এই সংবিধান বিরোধী কাজে পরোক্ষভাবে শরিক এ রাজ্যের তৃণমূল। এই চক্রান্ত অবিলম্বে বন্ধ করে সাধারণ মানুষকে অযথা হয়রানি এবং আতঙ্কের হাত থেকে রেহাই দিতে হবে বলে স্পষ্ট জানিয়ে দিলেন সম্মিলিত কেন্দ্রীয় বাস্তুহারা পরিষদ, পশ্চিমবঙ্গ সামাজিক ন্যায় মঞ্চ, সংবিধান বাঁচাও মঞ্চ সহ বিভিন্ন উদ্বাস্তু এবং সামাজিক গণসংগঠনের নেতৃবৃন্দ। তাদের পরিষ্কার বক্তব্য, নো সিএএ, নো এনআরসি। অবিলম্বে 2003 সালের সংশোধনীর নির্দিষ্ট 3টে বিপজ্জনক ধারাকে বাতিল করতে হবে। সোমবার কলকাতার প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে সংগঠনগুলোর তরফে উপস্থিত ছিলেন বিভিন্ন নেতৃবৃন্দ। ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের নেতা সুজন চক্রবর্তী, রেখা গোস্বামী, প্রদীপ ভট্টাচার্য সহ অলোকেশ দাস, মধু দত্ত, সুখবিলাস বর্মা, সুকৃতি রঞ্জন বিশ্বাস, মোহাম্মদ কামরুজ্জামান প্রমুখ ব্যক্তিত্ব। সুজন চক্রবর্তী বলেন, আমাদের দাবি 2014 সালের 31শে ডিসেম্বর বা তার পরের কোনো তারিখকে ভিত্তিবর্ষ ধরে তার আগে থেকে ভারতে স্থায়ীভাবে বসবাসকারী সবাইকে ভারতের নাগরিক হিসাবে স্বীকৃতি দিতে হবে। তিনি বলেন, নাগরিকত্ব নিয়ে জটিলতা তৈরির চেষ্টা চলছে, বিপদে পড়ছেন গরিব মানুষ, দেশের দরিদ্র মানুষ পূর্বপুরুষের দলিল কোথায় পাবেন? 2003 সালে এনডিএ সরকারের আমলে এই চক্রান্তে শুরু হয়। তখন মমতা ব্যানার্জি ছিলেন ওই দলে, এনডিএ সরকারের শরিক। আইন সংশোধন করে দেশভাগ হয়ে ভারতে আসা প্রায় সমস্ত মানুষকে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়। জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগ এবং অধিকারকে কেড়ে নিয়ে বেনাগরিক সৃষ্টির ব্যবস্থা কায়েম হয়। শুধু তাই নয়, বাংলা ভাষাভাষী মানুষকে বাংলাদেশি আখ্যা দিয়ে দিল্লি সহ বিভিন্ন জায়গায় তাদের ওপর শুরু হয় হেনস্থা। আর অন্যদিকে এ রাজ্যে উদ্বাস্তু মানুষকে অনুপ্রবেশকারী আখ্যা দিয়ে ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ দেওয়ার দাবি করে তৃণমূল। এই নিয়ে সওয়াল করে সংসদেও।
প্রদীপ ভট্টাচার্য বলেন, আমরা স্পষ্ট জানাতে চাই যে ভারতের মানুষের প্রতি ভীতি প্রদর্শন করা যাবে না, যা মোদী এবং অমিত শাহরা করতে চেষ্টা করছেন। আমরা বারবার বলছি, সংবিধান মেনে চলুন, ধর্মকে নাগরিকত্বের সঙ্গে জড়াবেন না। এই একনায়কতন্ত্র দেশের মানুষের পক্ষে মহা বিপদের কারণ হবে। রেখা গোস্বামী বলেন, উদ্বাস্তুরা হঠাৎ কেন এবং কি করে অনুপ্রবেশকারী হয়ে গেলেন তা স্পষ্ট করে বলতে হবে সরকারকে। কেন ধর্ম নিয়ে আসা হচ্ছে নাগরিকত্বের মধ্যে? ভুল তথ্যের ওপর দাঁড়িয়ে 2003 সালের আইন পাশ হয়েছিল, এগুলো প্রত্যাহার করতে হবে। বিজেপির জোর করে আরোপিত নাগরিকত্ব সংশোধনী আইনের ফলে দেশের নারী এবং শিশুদের অবস্থা অনিশ্চিত হয়ে পড়ল। একে রুটি রুজির প্রচন্ড অভাব, তার ওপর মাথার ছাদ হারানোর এক চরম আতঙ্ক, অস্থিরতা ক্রমশ বাড়ছে। অবিলম্বে এর মীমাংসা করতে হবে। অলোকেশ দাস বলেন, এ রাজ্যে তৃণমূল সরকার কৌশলে কাজ হাসিল করছে বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়ে। নাগরিকত্ব ইস্যুতে এমন অবস্থান নিচ্ছেন যাতে পরোক্ষে বিজেপির সুবিধা হয়ে যায়। আমাদের প্রশ্ন, সমস্ত ব্লকে ব্লকে আধার কার্ড বাতিল করা হচ্ছে কেন? কোন উদ্দেশ্যে? ভোটার তালিকা থেকে নাম কাটানো, বিভিন্ন সুযোগ সুবিধে বন্ধ করে দেওয়া, এগুলোই তো মূল উদ্দেশ্য দেখা যাচ্ছে। আর এইভাবে মানুষের অধিকারকে ছেঁটে ফেলাও যাবে। ওদিকে সংখ্যালঘুদের মধ্যে মিথ্যা প্রচার করে তাদের অবৈধ অনুপ্রবেশকারী বানানো হচ্ছে। বিপদ ক্রমশ বাড়ছে মানুষের। তো আপাতত শেষ করছি। প্রতিদিনের নিয়মিত ঝটপট 10টা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব, ফলো, লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন।